শুভেন্দু অধিকারীর পিএস হত্যার ৩ শুটার গ্রেপ্তার। হান্টা ভাইরাসে ৩ জনের মৃত্যু। জীবন রক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু। মাটি ছাড়ায় মোজাম্বিকে ফলছে ফসল। পাকিস্তানে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করল নিষিদ্ধ ঘোষিত সংগঠন। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলেন এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি করা চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ব্যক্তিগত সহকারীকে হত্যার অভিযোগে উত্তরপ্রদেশ থেকে ৩ জন পেশাদার শুটারকে গ্রেফতার করেছে সিআইডি। গত ৬ মে রাতে মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে খুব কাছ থেকে সাবেক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে জানা গেছে এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। ঘাতকরা প্রায় ১.৫ মাস আগে থেকেই রেইকি চালিয়েছিল এবং অপরাধ লুকাতে ব্যবহার করেছিল ভুয়া নম্বর প্লেটের গাড়ি। তবে শেষ রক্ষা হয়নি। বালি টোল প্লাজায় ডিজিটাল পেমেন্ট বা ইউপিআই লেনদেনের সূত্র ধরে ঘাতকদের অবস্থান শনাক্ত করে গোয়েন্দারা। এই ভাড়াটে খুনিদের পেছনে কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র বা মাস্টারমাইন্ড কাজ করছে কি না তা জানতে এখন জেরা চলছে ভবানী ভবনে। ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গত ৬ মে রাতে মধ্যগ্রাম এলাকায় গাড়িতে থাকা অবস্থায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। তিনি ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা। দীর্ঘদিন সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। তার এই আকস্মিক ও নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১১ মে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন পেশাদার শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা জানান তারা আগে থেকেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভাড়াটে শুটার হিসেবে কাজ করার তথ্য পাওয়া গিয়েছে। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা চলছে। এই তদন্ত এখনও অব্যাহত আছে। কে বা কারা তাদের নিয়োগ দিয়েছে এবং এর পেছনে কোনো বড় সংগঠিত চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তদন্তকারী কর্মকর্তারা আরও জানান হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। অন্তত ১.৫ মাস আগে থেকেই এই হামলার ছক কষা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। হামলায় ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেলের খোঁজে নেমে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ সূত্র পান একটি ইউপিআই লেনদেন থেকে। টোল প্লাজায় গাড়িটি পার হওয়ার সময় ডিজিটাল পেমেন্টের তথ্য ধরে প্রথমে গাড়ির গতিপথ, পরে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। প্রযুক্তি ও ডিজিটাল লেনদেনই এই জটিল মামলার মূল সূত্র ধরে দিয়েছে। কবির চৌধুরী জয়, কালবেলা। করোনা মহামারীর স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি। এরই মধ্যে বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ছড়াচ্ছে হান্টা ভাইরাস। আর্জেন্টিনা থেকে যাত্রা করা একটি বিলাসবহুল প্রমোত্তরিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জাহাজটির যাত্রীরা ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশে ফিরে যাওয়ায় বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ানো এই ভাইরাস সীমিত পরিসরে মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে। তবে এখনই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ। জ্বর, শ্বাসকষ্ট কিংবা বমির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে। আর্জেন্টিনা থেকে যাত্রা করা একটি বিলাসবহুল প্রমোত্তরিতে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এরপর জাহাজের কয়েকজন যাত্রী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশে ফিরে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা মনে করছেন, শনাক্ত হওয়া হান্টা ভাইরাস সীমিতভাবে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর জাতীয় প্রাণী থেকে ছড়ায়। ইঁদুরের প্রস্রাব, মল বা লালার ক্ষুদ্র কণা বাতাসে মিশে গেলে মানুষ শ্বাসের সঙ্গে এই ভাইরাস শরীরে টেনে নিতে পারে। শুরুতে এই রোগ সাধারণ জ্বরের মতো মনে হলেও পরে শ্বাসকষ্ট, বমি বা গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোভিডের মতো দ্রুত ছড়ায় না। সাধারণ সামাজিক মেলামেশা, রাস্তায় হাঁটা বা অফিসে কথা বলার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি খুব কম। তাই এখনই আতঙ্ক নয়, বরং সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তিনি ভাইদের কখনো পদত্যাগ করেন না এবং মানুষের জীবন রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। রোববার মৃত সাগরের তীরে ড্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু জানান, জীবন রক্ষার বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করছেন।
তবে তার এই ভ্রাতৃত্বের বার্তার মধ্যেই লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন প্রান্তে হামলায় অন্তত 51 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন চিকিৎসা কর্মীরাও। এদিকে ট্রাম্পের সঙ্গে জরুরি ফোনালাপের ডাক আসায় বৈঠক মাঝপথে রেখেই দ্রুত জেরুজালেমে ফেরেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনার মাঝে লেবাননে এমন নির্বিচার প্রাণহানি মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করছে। দখলদার রাষ্ট্র হিসেবে বিবেচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি কখনো ভাইদের পরিত্যাগ করেন না। একই সঙ্গে মানুষের জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেছেন তিনি। তবে নেতানিয়াহুর এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত 51 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন চিকিৎসাকর্মীও রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। রোববার মৃত সাগরের তীরে দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখানে তিনি তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার আশ্বাস দেন এবং বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। বৈঠকে নেতানিয়াহু বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জীবন রক্ষা করা। আমি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, আর এ নিয়েই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। এ সময় দ্রুজ ও সার্কাসিয়ানরা ভাইয়ের মতো উল্লেখ করে তিনি বলেন, ভাই কখনো ভাইকে পরিত্যাগ করে না। তবে বৈঠকের এক পর্যায়ে নেতানিয়াহু অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে জরুরি ফোন আলাপ করতেই জেরুজালেম ফিরতে হয়েছিল নেতানিয়াহুকে। এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন 3য় সপ্তাহে চলছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2 মার্চ থেকে নতুন করে ইসরায়েলি সামরিক অভিযানের শুরুর পর এখন পর্যন্ত দেশজুড়ে 2846 জন নিহত হয়েছে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, এই সময়ের পর ইসরায়েলের 130টি হামলায় 103 জন লেবানন চিকিৎসাকর্মী নিহত ও আরও 230 জন আহত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা আর ঘূর্ণিঝড় যখন মোজাম্বিকের কৃষি খাতকে বিপর্যস্ত করে তুলছে, ঠিক তখনই এক নতুন ম্যাজিক দেখাচ্ছেন দেশটির তরুণ উদ্যোক্তা স্যামুয়েল আলেকজান্দ্রে। মাটিতে একটি লেটুস পাতা ফলাতে যেখানে খরচ হয় 40 লিটার পানি, স্যামুয়েলের মোজা হাইড্রোপনিক পদ্ধতিতে তা সম্ভব হচ্ছে মাত্র 4 লিটার পানিতে। মাটি ছাড়াই কেবল পুষ্টি সমৃদ্ধ পানির মাধ্যমে গ্রিন হাউসে ফলানো হচ্ছে টমেটো, শসা, ক্যাপসিকাম সহ হরেক রকম সবজি। স্বল্প বিনিয়োগে 10 গুণ বেশি ফলন আর পানির বিশাল সাশ্রয় হওয়ায় মোজাম্বিকের তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে এই হাইড্রোপনিক প্রযুক্তি। দেশটির খাদ্য সংকট মোকাবেলায় এই উদ্ভাবনী উদ্যোগ এখন আশার আলো দেখাচ্ছে। মাটিতে একটি লেটুস পাতা ফলাতে প্রায় 40 লিটার পানি খরচ হয়, কিন্তু নতুন এক পদ্ধতিতে মাত্র 4 লিটার পানিতেই সেটি সম্ভব করে দেখিয়েছেন মোজাম্বিকের উদ্যোক্তা স্যামুয়েল আলেকজান্দ্রে। তার হাত ধরে শুরু হওয়া মোজা হাইড্রোপনিক প্রকল্পটি দেশটির খাদ্য সংকটে আশার আলো দেখাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে মোজাম্বিক যখন খরা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের মোকাবেলা করছে, ঠিক তখনই এই মাটিহীন চাষাবাদ কম সময়ে ও স্বল্প জায়গায় 10 গুণ বেশি ফসল উৎপাদন নিশ্চিত করছে। সম্প্রতি মোজাম্বিকের মাপুতো এলাকায় স্যামুয়েলের গ্রিন হাউসে মাটি ছাড়াই কেবল খনিজ সমৃদ্ধ পুষ্টিগুণ সম্পন্ন পানির মাধ্যমে বিভিন্ন গাছ বড় করা হচ্ছে। কৃষিকাজে যুক্ত হওয়ার পেছনে অন্যতম বড় অনুপ্রেরণা হলো আমার বাবা মাকে সাহায্য করার ইচ্ছা, যাতে তারা গ্রামে অনেক কম পরিশ্রমে খাবার উৎপাদন করতে পারেন। বিশেষ করে এখন যখন মোজাম্বিক সহ বিশ্বের অনেক দেশ জলবায়ু পরিবর্তন এবং খরার শিকার হচ্ছে, তখন এই ধরনের প্রযুক্তি পানির স্বল্পতা থাকা এলাকাগুলোতেও খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করবে। হাইড্রোপনিক প্রক্রিয়া শুরু হয় বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে। চারাগুলো তৈরি হয়ে গেলে সেগুলোকে বিশেষ সিস্টেমে স্থানান্তর করা হয়, যেখানে নিয়মিত পুষ্টি ও পানি সরবরাহ করা হয়। বাড়ির উঠানেই এখন বিশেষ পুষ্টি সমৃদ্ধ পানির মাধ্যমে পাতা জাতীয় সবজি থেকে শুরু করে টমেটো, শসা, ক্যাপসিকাম ও মরিচের মতো বড় গাছও এই প্রযুক্তি ব্যবহার করে চাষ করা যায়। এই পদ্ধতিতে চারা থেকে ফলন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পানির অপচয় হয় না বললেই চলে।
যা পানির অভাব থাকা এলাকাগুলোর জন্য এক চমৎকার সমাধান। অল্প বিনিয়োগে দ্রুত লাভজনক হওয়ায় এই প্রযুক্তি মোজাম্বিকের তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। রিয়াদ হোসেন, কালবেলা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে এক ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন পুলিশ সদস্য। রোববার ভোরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ চেকপোস্টে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে চেকপোস্টের ভবনটি ধসে পড়ে এবং আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের পরপরই শতাধিক সশস্ত্র হামলাকারী চারদিক থেকে গুলি চালাতে শুরু করলে পুরো এলাকায় এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে। বান্নু শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই কৌশলগত চেকপোস্টটিতে গত কয়েক বছরে ডজনেরও বেশি হামলার ঘটনা ঘটলেও রবিবারের এই হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ গাড়ি বোমা হামলা এবং পরবর্তী সশস্ত্র লড়াইয়ে অন্তত 15 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত রবিবারের এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি শুরু হয় একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে আশেপাশের বাড়িঘর কেঁপে ওঠে এবং গবাদি পশুর আশ্রয়স্থল ধসে পড়ে। বিস্ফোরণের পরপরই 120 জন সশস্ত্র ব্যক্তি চেকপোস্টটিতে হামলা চালায়। পুলিশ এবং হামলাকারীদের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। ডিউটিতে থাকা 21 জন পুলিশ সদস্যের মধ্যে 15 জনই প্রাণ হারান। ঘটনার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের খোঁজে তল্লাশি চালায়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা দিলওয়ার জান সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন। বিস্ফোরণের সময় আমি বাড়িতেই ছিলাম। আমার এশার নামাজ তখনও শেষ হয়নি যখন বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। প্রথমে একটি বিশাল বিস্ফোরণ হয়, তারপর শুরু হয় গুলির শব্দ। আমার নিজের বাড়িতে গবাদি পশুর ছোট ছোট ঘরগুলো ধসে পড়ছিল। পরিস্থিতি এতই খারাপ ছিল যে আমরা বাইরে এসে দেখার সাহস পাচ্ছিলাম না। একের পর এক বিস্ফোরণ ঘটছিল। সেখানে পুলিশের জন্য ওটা যেন কেয়ামতের মতো ছিল। চেকপোস্টে আগুন জ্বলছিল এবং অল্প কিছু ছেলে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি তারা ওই চেকপোস্টে থাকা সমস্ত নিরাপত্তা কর্মীকে হত্যা করতে সক্ষম হয়েছে। বান্নু শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই চেকপোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হিসেবে পরিচিত। এটি শহরের প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় গত কয়েক বছরে এখানে ডজনেরও বেশিবার হামলা হয়েছে। বিস্ফোরণে চেকপোস্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশেপাশের যানবাহন ধ্বংস হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।